ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না, বললেন ওবায়দুল কাদের। আরও জানাবো, বিএনপির নিখোঁজ 5 নেতাকে ফিরিয়ে দেন, সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আরও জানাবো, উত্তরার ভবনে থাকা 31 বোমা নিষ্ক্রিয়, আটক 2। 78-এ পা রাখলেন জো বাইডেন। আরও জানাবো, বিক্ষোভে যোগ দিতে সিলেট যাচ্ছেন হেফাজতের আমির ও মহাসচিব। আরও থাকছে, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রস্তাবে ভোট দেয়নি ভারত, বিপক্ষে চীন। এই নিয়ে থাকছে বিস্তারিত। আরও জানাবো, কে এই পরশ পাল, যিনি সাকিবকে নিয়ে পূজা উদ্বোধন করান। ট্রাম্পের পরাজয় কঠোর নেতাদের কি বার্তা দিচ্ছে। আরও থাকছে, ভুটানের জমিতে গোপনে চীনের গ্রাম। 27 বছর পর স্বভূমিতে আজেরি বাহিনী, আনন্দে ভাসছে সারা দেশ। সবশেষ থাকছে, 12 থেকে 20 বছর বয়সী নারীদের লাশ দর্শন করত মুন্না ভক্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এই নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপুন। এদিকে বিএনপিকে লক্ষ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা রাজনীতিতে আজ নিজেদের ক্রমে অপ্রাসঙ্গিক করে তুলেছে, তারাই নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা বলে। তাদের হা না ভোটের সেই গণতন্ত্রের ছবি এদেশের মানুষ দেখেছে। যারা গণতন্ত্রের নামে স্বৈরাচার কায়েম করেছিল, আজ তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের নজরুল হামিদ মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। এই সময় আরও বক্তব্য দেন ডিআইজির সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াস উদ্দিন। ওবায়দুল কাদের আরও বলেছেন, যারা গণতন্ত্র নিয়ে কথা বলে, বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, তারা দেশে রাতের বেলায় কারফিউ দিয়ে 96 সালে প্রহসনের নির্বাচন করেছিলেন, অথচ তারা এখন নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন। সম্প্রতি কয়েকটি উপনির্বাচনে 50 থেকে 55% ভোট পড়েছে। নির্বাচনে মানুষের অনীহা থাকলে এত ভোট পড়তো না। শুধু ঢাকার একটি আসনের উপনির্বাচনে একটু কম ভোট পড়েছে। সরকার জনগণের ভাষা বুঝে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণের মনের ভাষা ও চোখের ভাষা বুঝতে পারে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এত জনপ্রিয় ও জননন্দিত। বিএনপি জনগণের ভাষা বুঝতে পারা তো দূরের কথা, দলীয় কর্মীদের মনের ভাষায় বোঝে না। তিনি ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির রাজনীতি ঘরে বসার রাজনীতি। আন্দোলনের ডাক দিয়ে তাদের নেতারা ঘরে বসে থাকেন, এজন্য কোনো কর্মীও আন্দোলনে সাড়া দেন না। কিন্তু আওয়ামী লীগ অনেক নির্যাতন সহ্য করেও রাজনীতি করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে সেতুমন্ত্রী আরও বলেছেন, দুর্নীতির জন্য আওয়ামী লীগের লোকজনকেও ছাড় দিচ্ছে না বিচারকরা। দলের অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু বিএনপি আমলে একজনকেও শাস্তি দেওয়া হয়নি। বিএনপি অপরাধ করে আত্মরক্ষার ডাল হিসেবে এসব অভিযোগ করে। এ সময় বলে কিছু আগাছা ঢুকে পড়ে এমন মন্তব্য করেছেন তিনি। তবে আওয়ামী লীগ এ ব্যাপারে সচেতন, অনুপ্রবেশকারী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কঠোর, অপরাধীদের কোনো দলে ঠাঁই নেই। ওবায়দুল কাদের আরও জানান, পদ্মা সেতুর 40টি স্প্যানের মধ্যে 37টি বসানো হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি 82%। 2021 সালের ডিসেম্বরে বিজয় দিবসের আগেই পদ্মা সেতু চালু করা হবে। ঢাকা মাও এক্সপ্রেসওয়ে বিদেশকেও হার মানায়। সরকার সড়ক ও মহাসড়ক উন্নয়ন করছে। 450 কিলোমিটার সড়ক 4 লেন করা হয়েছে। আরও 500 কিলোমিটার 4 লেন করার কাজ চলমান। পরিবহন ও সড়কের শৃঙ্খলা ফেরাতেও প্রকল্পের কাজ চলছে। এদিকে 27 বছর পর অগদাম অঞ্চল ফিরে পাওয়ার আনন্দে ভাসছে আজারবাইজান। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত অগদাম অঞ্চল শুক্রবার আজারবাইজানের সেনাবাহিনী প্রবেশ করেছে। তারা আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগের প্রধান লাইলা আব্দুল্লাহ আবা এক টুইটার বার্তায় লিখেছেন, 27 বছরের অনুশোচনার অবসান হয়েছে। আমাদের অপরূপ ভূখণ্ডটি আবারও মায়ের কুলে ফিরে এসেছে। নিজের ভূখণ্ড আবারও ফিরে পাওয়ায় আজারবাইজানের জনগণও বেশ খুশি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, 27 বছর আগে যেসব আজারি ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিল, এখন তারা ফিরে আসতে পারবে। তাদের ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। অগদাম এলাকাটি রাজধানী বাকু থেকে 378 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি নাগোর্নো-কারাবাখের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত। 1993 সালে এই জেলাটিকে দখলে নিয়েছিল আর্মেনিয়া।
দীর্ঘ কয়েক সপ্তাহ যুদ্ধের পর 10 নভেম্বর রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজান নাগোর্নো কারাবাখ যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। চুক্তির বাস্তবায়ন তদারকি করতে এরই মধ্যে নাগোর্নো কারাবাখ অঞ্চলে রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এই দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, আর্মেনিয়া দখলকৃত ওগদাম লাচিনো কালবাজার এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করবে। চুক্তি অনুযায়ী কারাবাখ অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য আজারবাইজানের লাচিনকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি পাবে আর্মেনিয়া। তবে এর বিনিময়ে আর্মেনিয়া আজারবাইজান ও নাখচিবান প্রজাতন্ত্রের মধ্যে পূর্ণ আনানের জন্য করিডোর সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে বিএনপির নিখোঁজ 5 নেতাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই 5 জনকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী ব্যক্তি অথবা পুলিশ সদস্যরা। খোঁজ নেওয়া হলে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে তারা এই সম্পর্কে কিছু বলতে পারে না। ফলে নিখোঁজদের পরিবার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নিখোঁজ নেতারা হচ্ছেন লিওন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম রাব্বি, ফেরদৌস মজুমদার, মাসুম ও সেলিম মিয়া। উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ নিখোঁজ হলে তার দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারের। হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাওয়ার পরও তুলে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। কোন দেশে বাস করছি আমরা? সংবিধানে দেয়া গণতান্ত্রিক অধিকারগুলো বিএনপি নেতাকর্মীদের জন্য কি একেবারে অনুপস্থিত? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, সরকারের সমালোচনা রুখতে বিরোধীদের গুম করা হচ্ছে। 1 দশক ধরে এই গুমের সংস্কৃতি দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকছে, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সরকার গুমের সংস্কৃতি চালু রেখে ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে জনগণের উপর নির্যাতন করছে। সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলে ভীতি সৃষ্টির মাধ্যমে গুম করে দিতে পারে। এতে বাংলাদেশের ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে রাজধানীতে একটি নির্মাণাধীন ভবন থেকে 31টি হাতবোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি স্পেশাল ইউনিট। উত্তরা 10 নম্বর সেক্টরের 13 নম্বর রোডের এই বাড়িটির অবস্থান। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। 20 নভেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে বোমগুলো নিষ্ক্রিয় করা হয়। ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপকমিশনার কাজী শহীদুল ইসলাম সংবাদ মাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন। এদিকে 20 নভেম্বর আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্মদিন ছিল। 1942 সালের এই দিনে তিনি পেনসিলভেনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি 20 নভেম্বর 78 বছর বয়সে পা রাখলেন। তার এই জন্মদিনের পরের সপ্তাহে আসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব থ্যাঙ্কসগিভিং ডে। জন্মদিনের ঠিক 2 মাসের মাথায় তিনি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। বাইডেনের সবচেয়ে বড় পছন্দ আইসক্রিম। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাইডেন তার পছন্দের এই খাবারটি সম্ভবত তুলে নেবেন জন্মদিনে। বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এর আগে রোনাল্ড রিগান 77 বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউস ত্যাগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে 74 বছর বয়সে হোয়াইট হাউস ত্যাগ করতে যাচ্ছেন। এদিকে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির ও মহাসচিব শনিবার সিলেটে যাচ্ছেন। ফ্রান্সের রাষ্ট্রীয় মদতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নগরীর ঐতিহাসিক সিটি পয়েন্টে আজ অনুষ্ঠিত হবে। সেই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দিতেই তারা সিলেট যাচ্ছেন। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী, আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী সহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশের সফলের লক্ষ্য এবং উপকমিটি ও আহ্বায়করা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সব দাওয়াতি উপকমিটি, অর্থ উপকমিটির দায়িত্বশীলরা বৃহস্পতিবার দাতারা ভবনে বাস্তবায়ন কমিটির সম্মেলনে কাজের বিবরণী পেশ করেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় সিলেটের নবাগত পুলিশ কমিশনার দিশারুল আফিমের সঙ্গে সাক্ষাৎ করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতারা। মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের নেতৃত্বে পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাওলানা ইউসুফ আহমেদ খাদিমানি, মাওলানা এনামুল হক, মাওলানা মুজিবুর রহমান কাসিমি ও মাওলানা সিরাজুল ইসলাম। পুলিশ কমিশনার দিশারুল আফিম এই সময় বলেন, শাহজালালের পূর্ণভূমিতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। বিক্ষোভ সমাবেশ সফল করতে আমরা সব ধরনের সহযোগিতা করব ইনশাল্লাহ। দেশের কল্যাণে আলেম সমাজ সর্বদা তৎপর। শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখা সবার দায়িত্ব। এদিকে রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের 3য় কমিটিতে প্রস্তাব গৃহীত হয়েছে। মিয়ানমার রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি গত 18 নভেম্বর চতুর্থবারের মতো বিপুল ভোটে গৃহীত হয়। তবে এই প্রস্তাবে ভোট দেয়নি প্রতিবেশী দেশ ভারত। প্রস্তাবটিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে 104 দেশ।
রেজুলেশনটির পক্ষে ভোট দেয় 132 দেশ, বিপক্ষে ভোট দিয়েছে 9 দেশ আর ভোট প্রদান থেকে বিরত থাকে 31 দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলো হলো রাশিয়া, চীন, মিয়ানমার, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, জিম্বাবুয়ে ও লাওস। ভোট না দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে প্রতিবেশী ভারত, সার্কভুক্ত দেশ নেপাল, শ্রীলঙ্কা, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভেনেজুয়েলা। এদিকে জাতিসংঘ প্রস্তাবটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতেমা প্রস্তাবটিতে মিয়ানমারকে সুনির্দিষ্ট কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিষয়গুলো হলো রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান সহ সমস্যাটির মূল কারণ খুঁজে বের করা, প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করা, প্রত্যাবর্তনের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধির পদক্ষেপ হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করা। এদিকে বিতর্ক যেন ক্রিকেটার সাকিব আল হাসানকে তাড়া করেই ফিরছে। তাকে ঘিরে সর্বশেষ বিতর্ক কয়েকদিন আগে তার কলকাতা যাওয়ার ঘটনা নিয়ে। ক্রিকেটে তার নিষেধাজ্ঞার অবসানের পর স্বাস্থ্যবিধি না মেনে ঢাকায় সুপার শপ উদ্বোধন, বেনাপোল সীমান্তে ভক্তদের হাত থেকে মোবাইল ফোন ফেলে দেয়া, কিংবা মুসলমান হয়ে কি করে পূজা উদ্বোধন করেন, পরে আবার সেই ঘটনার জন্য আবার কি করে ক্ষমা চাইলেন। ক্রিকেট পিচে রানের মতো একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন তিনি। কিন্তু এই বিতর্ক শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়েছে ভারতেও। হিন্দুত্ববাদীরা প্রশ্ন তুলছে, পূজা মণ্ডপে যাওয়ার পরে তবে এসব বিতর্ক মতোই না যদি পরেশ পাল নামের এক রাজনৈতিক নেতা সাকিবকে কলকাতায় আমন্ত্রণ না জানাতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন, পরেশ পালকে কুরবানির ঈদে গরু জবাই দেওয়ার দাওয়াত দেওয়া হোক, অথবা পূজার উদ্বোধনে একজন মুসলমানকে যিনি নিয়ে গেছেন তাকে ঈদে গরু জবাই করার দাওয়াত দিলে তিনি কি হাসবেন? তবে পরেশ পাল বলেছেন, আমি তো কুরবানির ঈদের আগে বাংলাদেশে গেলে জবাই করার গরু কিনতে মুসলমান বন্ধুদের নিয়ে গরুর হাটে গিয়েই থাকি। এ আর নতুন কথা কি? আর বাংলাদেশে যেতে আমার দাওয়াত লাগবে নাকি? ওটা তো আমার জন্মভিটা। আমাদের আদি বাড়ি ছিল বরিশালে, আর জন্মেছে মামার বাড়ি বাগেরহাটে। আদি বাড়ি বরিশাল, মামার বাড়ি বাগেরহাট। ভারত ভাগ হওয়ার 1 বছর আগে জন্ম নেওয়া পরেশ পালের পরিবার উদ্বাস্তু হিসেবে জন্মভিটা ছেড়ে ভারতে চলে এসেছিলেন। তখন থেকে পূর্ব কলকাতার কাকুরগাছি এলাকায় তাদের বসবাস। বেড়ে ওঠা রাজনৈতিক সবকিছু ওই এলাকাকেই ঘিরে। পরে কংগ্রেসি ঘরানার রাজনীতি করলেও একেবারে ছোটবেলা থেকে তিনি বড় হয়েছেন বামপন্থী দল আরএসপির নেতা মাখন পালের কাছে। পরেশ পালের রাজনৈতিক জীবন খুব কাছ থেকে দেখা কলকাতার সিনিয়র সাংবাদিক জয়ন্ত চৌধুরী বলেন, আরএসপির মাখন পালকে নিজের বাবার মতো মনে করেন পরেশ পাল। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুখেন্দ্র শেখর রায় বলেন, পরেশই সম্ভবত ভারতে প্রথম গণবিহারের ধারণাটা চালু করে প্রায় 40 বছর আগে। এছাড়াও তার আরেকটা বড় উদ্যোগ সুভাষ চন্দ্রের জন্মদিনকে কেন্দ্র করে 1 মাস ধরে সুভাষ মেলা করা। আর 10 থেকে 12 বছর ধরে ইলিশ উৎসব করেছেন তিনি। এছাড়াও বড় করে কালী পূজা তো করেনি। এদিকে বিশ্বের অন্যান্য নেতাদের সাথে তার সম্পর্ক কেমন সেটা ব্যাখ্যা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এক সময় ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, যে যত বেশি শক্ত এবং কঠোর তার সাথেই আমার ভালো যায়। হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক বব উইটওয়ার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেছিলেন, যারা খুব সহজে তাদেরকে হয়তো আমি ততটা পছন্দ করি না, অথবা তাদের সাথে আমার খুব একটা যায় না। 4 বছর ধরে এই ব্যক্তি ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান। বিশ্বের যেখানেই কোনো নেতা শক্ত অবস্থান নিতে চেয়েছেন তাদেরকে তিনি চাঙ্গা করেছেন। তাদের সাফল্যে তিনি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন তাদের গৃহীত নীতিমালাকে। এইসব শক্ত নেতাদের মধ্যে পার্থক্য থাকলেও তাদের উত্থানের ভিত্তি ছিল জাতীয়তাবাদ। তারা জনপ্রিয়তার রাস্তা ধরেছিলেন। সমালোচকরা বলেছেন তারা একরকম কর্তৃত্ববাদের প্রতিনিধি হয়ে উঠেছিলেন। এখন বিশ্বের এসব কঠোর নেতারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাকে কতটা মিস করবেন? বিশ্বের কিছু নেতা আছেন যাদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করেছেন তাদের পথ নির্দেশক বা চালিকা শক্তি হিসাবে। তাদের একজন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। তিনি নিজেই 2018 সালের নির্বাচনে জেতার জন্য প্রচারণায় নিজেকে ট্রাম্প অব দ্য ট্রপিক্স বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ট্রাম্প বলেছেন। কিন্তু মাত্র 2 বছর পর 15 নভেম্বর বিভিন্ন শহরের মেয়র নির্বাচনে প্রেসিডেন্ট বলসোনারো যাদেরকে সমর্থন দিয়েছিলেন তাদের 2/3 হেরে গেছেন। এর মাত্র কয়েকদিন আগে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এই দুটো পরাজয়ের মধ্যে কাকতালীয় মিলের বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের নজর এড়ায়নি।
করোনা ভাইরাস মোকাবেলায় উপায় থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো আমেরিকার প্রেসিডেন্ট কঠোর অনুসারী ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের মতো তিনিও মাস্ক পরাকে গুরুত্ব দেননি। তার সরকারের গৃহীত বিভিন্ন নীতিমালার কারণে বিশ্বের বৃহৎ অরণ্য আমাজন ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবেশবাদীদের এই ধরনের উদ্যোগকেও তিনি পাত্তা দেননি। শুধু তাই নয়, এবছরের শুরুর দিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার টুপি পরিহিত তার কিছু ছবিও ছাপা হয়েছে। ফরাসি সংবাদ মাধ্যম লা মন লিখেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যারা হেরেছে তাদের একজন এই জয়ের বলসোনারো। গ্রীষ্মমণ্ডলের এই অঞ্চলের বাইরেও ট্রাম্পের অনুসারী এরকম আরও কিছু শক্ত নেতা রয়েছেন উত্তর ইউরোপের বিভিন্ন প্রান্তেও। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও নিজেকে পথবিরোধী রাজনীতিক হিসেবে মনে করেন। গত বছর তিনি যখন সংসদে নির্বাচনে জয়লাভ করেন, ডোনাল্ড ট্রাম্প তাকে অভিনন্দন জানিয়েছিলেন। বরিস জনসনকে তিনি উল্লেখ করেছিলেন একজন টাফ ও স্মার্ট নেতা হিসেবে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছিলেন, যারা তাকে ব্রিটেনের ট্রাম্প হিসেবে ডাকে। ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সাথে কঠোর অবস্থান নিতে বরিস জনসনকে অনুপ্রাণিত করেছিলেন আমেরিকার এই প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে চলে আসার ব্যাপারে ছাড় দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সাথে ব্রিটেনের দ্রুত কোনো চুক্তির সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যখন বারবার মেক্সিকোর সীমান্তে প্রাচীর নির্মাণ করার কথা বলেছিলেন, ব্রিটেনে বরিস জনসনের সরকার তখন অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের ঠেকাতে ইংলিশ চ্যানেলে নৌবাহিনী মোতায়েনের কথাও বিবেচনা করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের চোখ বন্ধ করে রেখেছে। পোল্যান্ডের ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে ট্রাম্প তার পছন্দের ব্যক্তিকে নির্বাচনে জিতিয়ে আনার জন্য তাকে সাহায্য করার চেষ্টা করেছেন। এদিকে বছর 3 আগে ডোকলাম দিয়ে ভারত ও চীনের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দিয়েছিল। সেই উত্তেজনা স্থায়ী হয়েছিল দীর্ঘদিন। সেই ডোকলামের কাছে ভুটানের 2 কিলোমিটার ভিতরে চীন গোপনে গ্রাম তৈরি করেছেন। চীনের সরকারি মিডিয়ার একজন প্রবীণ সাংবাদিক সেই গ্রামের ছবি টুইট করেছিলেন। পরে তিনি সেই টুইট ডিলিট করে দেন। চীনের ওই সাংবাদিকের নাম শেন শিয়ে। তিনি সিটিজেন এ নিউজের সিনিয়র প্রডিউসার। তিনি প্রথমে সেই ছবি টুইট করে বলেছেন, ডোকলাম এলাকায় তৈরি হয়েছে ওই গ্রাম। পরে তিনি গ্রাম কোথায় হয়েছে সেটাও দেখিয়ে দেন। চীনের এই পদক্ষেপ ভারতের কাছে খুবই উদ্বেগের বিষয়, কারণ ভুটানের সেনার সংখ্যা সীমিত। ভুটানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দায়িত্ব ভারতের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, যদি চীন সত্যি ভুটানের জমিতে গ্রাম তৈরি করে তাহলে তা খুবই উদ্বেগের বিষয়। লাদাখের আগে ডোকলামই ছিল সাম্প্রদায়িক সময়ে ভারত চীনের মধ্যে সবচেয়ে বড় বিরোধের জায়গা, কিন্তু লাদাখের বিরোধের পর দুই দেশের সীমান্তে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে। শীতে সেনারা যাতে অসুবিধায় না হয় তার জন্য ভারত নতুন করে কাঠামো তৈরি করেছে। শীতের রসদও মজুত রাখা হয়েছে। শীতের জন্য দুই দেশ প্রস্তুত। তার মধ্যেই ডোকলামের কাছে গ্রাম তৈরি নিয়ে বিতর্ক সামনে এলো। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের লাশ কাটা গড়ে মুন্না ভগত নামে এক যুবক গত 1 বছরে 6 জন মৃত নারীকে ধর্ষণ করেছে। শুক্রবার সিআইডি সদর দপ্তর থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নারী ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ব্রিফিংয়ে সিআইডি জানায়, মুন্নার ডিএনএ প্রোফাইল মিলিয়ে যাওয়ায় মৃতদেহের উপর সে যে বিকৃত যৌনাচার করেছে সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। আসামিকে আদালতে পাঠিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে। এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সহকারী মোহাম্মদ সেকান্দার আলী স্যার, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সহকারী শ্যামল জানান, ঘটনাটি একটি ন্যাক্কারজনক ঘটনা। তারা এই ঘটনার জন্য মুন্নার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তারা বলেছেন, দেশ স্বাধীনতার পর থেকে মর্গে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। ময়নাতদন্তের জন্য যেসব নারীর মরদেহ মর্গে রাখা হতো তাদের স্বজনরা মর্গে লোকজনদের উপর বিশ্বাস করে আসছিলেন। এখন মুন্নার যে ঘটনাটি ঘটিয়েছে তার কারণে মরদেহের স্বজনরা এখন বিশ্বাস হারিয়ে ফেলবে। ডামেক হাসপাতালের মর্গ সহকারী সেকান্দার আলী জানান, আমি 30-35 বছর যাবৎ হাজার হাজার লাশ কাটাকাটির কাজ করে আসছি, কিন্তু কোনোদিন এই ধরনের কর্মকাণ্ড আমার মধ্যে কোনো ক্রমে প্রকাশ পায়নি। এই ধরনের মন মানসিকতা আমার ভেতরে কোনো সময় আসেনি। নারীদের ময়নাতদন্তের জন্য কয়েক দফা মহিলা ডাক্তার সহকারীভাবে নিয়োগ দিলেও কিছুদিন কাজ করার পর তারা আর কাজ করতে রাজি হয় না, কারণ মর্গের দুর্গন্ধ তাদের কাছে সহ্য হয় না। আমরা অনেকবার কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে নারীদের ময়নাতদন্তের জন্য নারী ডাক্তার ও নারী ডোম চেয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার সমাধান করা হয়নি। ফরেনসিক বিভাগ যে কয়েকজন নারী ডাক্তার রয়েছেন তারা ময়নাতদন্ত করতে আসেন না, ওনারা শুধু নির্যাতিত বা ধর্ষণ রোগীদের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আসসালামু আলাইকুম।